পর্ব 549। কুশলের রহস্য ফাঁস। নীল নিজের কথার জেদে অনড় হয়েছিল। নবাব এবং ভরত ওর হাবভাব একেবারেই পছন্দ করছিলেন না। ঠিক তখনই একটা অচেনা নাম্বার থেকে নীলের কাছে ফোন এলো। নীল খানিক দ্বিধা নিয়ে এই ফোনটা ধরল। যদিও পরিবেশটা ঠিক তখনই ফোনটা ধরার পক্ষে ছিল না, তাও কি একটা মনে হতে নীল আর বেশি না ভেবে ফোন ধরে ফেলল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে এলো একটা অচেনা গলা। হ্যালো নীল, আমি শুনেছি তুমি কলকাতা শহরে আদ্রিতা সেন কোথায় আছে সেটা খুঁজতে উঠে পড়ে লেগেছ। কথাটা কি সত্যি? লোকটার গলাটা অদ্ভুত আকর্ষক মনে হচ্ছিল। গলা স্বরে যেন খানিকটা দরদ আর চিন্তাও মেশানো ছিল। নীল সেসব উপেক্ষা করে কঠিন গলা জিজ্ঞেস করলো, কে তুমি? আমার কাছে ফালতু কথা বলার সময় নেই একদম। শুনে লোকটা একই রকম শান্ত গলায় বলে উঠল, চিন্তার কিছু নেই। আমার মনে হয় আমরা সাবধানে ধীরে সুস্থে কথা বলতে পারি। এই যেমন দেখো, ধারা পরিবার তোমাকে একটা বিপদে ফেলেছে, সেটা থেকে বের হতেও কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। একসঙ্গে মিলে আমরা আদ্রিতা আর তোমার শাশুড়ি চিত্রা সেনকেও খুঁজে বের করতে পারি। লোকটার কথাগুলো শুনে কেবিনে উপস্থিত চারজনই চমকে উঠল। ভরত মৌলিক এবং নবাব গুহ অবাক মুখে ভাবছিলেন, এই লোকটা কে? এই গোটা কলকাতায় বা ভারতে এমন কে আছে যে ধারা পরিবারের চাপটা সামলে নিতে পারবে? অন্যদিকে নীল আর কুণাল আদ্রিতাকে খোঁজার ব্যাপারটায় ফোকাস করছিল। এতক্ষণে ওরা কলকাতার কোনা কোনা খোঁজার ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু আদ্রিতার কোনো খবর পায়নি। চিত্রাকে নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না। আদ্রিতার সঙ্গে ওনাকেও পাওয়া গেলে ভালো, নয়তো না পেলেও নীল মাথা ঘামাতো না। এদিকে আদ্রিতা যে কিডন্যাপ হয়েছে এই কথাটাও খুব বেশি কেউ জানতো না। তাই হুট করে অচেনা কেউ কল করে এই কথাগুলো বলায় নীলের সন্দেহ হলো। হতে পারে আদ্রিতার গায়েব হওয়ার পেছনেও এই লোকটারই হাত আছে, বা ও কিছু দেখেছে, কিছু জানে। নীল ছোট বাচ্চা নয়, বা এত বোকাও নয় যে দুনিয়ার ধরন ধারণ তেমন বোঝে না। যে কাউকেও ভরসা করতে পারত না। তাই সন্দিগ্ধ মুখে জিজ্ঞেস করলো, আমি তোমার কথায় বিশ্বাস করব কেন? লোকটা বলল, আমাকে ভরসা করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি কথা বলতে চাও তাহলে আজ সন্ধে 6টায় কলকাতা শহরের মতিলাল সরণির কাছে বাসস্টপ নাম্বার 420 ঠিক পেছন দিকে এসো। আমার সঙ্গে ওখানেই দেখা হবে। এটা বলেই লোকটা কল কেটে দিল। নবাব সবটা শুনে গম্ভীর মুখে সাবধান করে বললেন, বোগাস, তোমার যা মনে হয় ভাবতে পারো, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি এটা ফাঁদে ফেলার একটা চেষ্টা মাত্র। নীল, তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। ভরত নীলের কাঁধে হাত রেখে বললেন, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এই লোকটা তোমার স্ত্রীর ব্যাপারে আদৌ কিছু জানে না। তবে আসল কথা হলো, ও বলেছে ধারা পরিবারের সঙ্গে লড়তে ও নাকি তোমার সাহায্য করবে। একবার ভাবো তো, ও কি আদৌ জানে ধারা পরিবার কি জিনিস? একা ও কি করে এদের সঙ্গে লড়বে? ঠান্ডা মাথায় বিচার করলেই বুঝবে এসবের মধ্যে জড়ানোর কোনো মানে হয় না। কুণাল এসব কিছু না বলে নীলকে চুপচাপ দেখছিল আর বোঝার চেষ্টা করছিল নীল কি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নীল নিজের ফোনটা সাইডে রেখে মাথা নেড়ে বলল, আপনারা জানেন আমি ধারা পরিবারকে নিয়ে মাথা ঘামাচ্ছি না কেন? আমি বিপদে পড়েছি জেনেও কেন আমার কিছু যায় আসছে না? নবাব গুহ ভরত মৌলিকের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। ওনারা শান্ত চোখে নীলের দিকে তাকিয়ে ওর উত্তরটা শোনার অপেক্ষা করছিলেন। নীল এবার নিজের জায়গা থেকে, ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকেই আমাকে চেনেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন premium_story/fb। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, একজন স্বামী হিসেবে আমি আদ্রিতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি যদি ওকে সুরক্ষিত না রাখতে পারি তাহলে আমার তো বেঁচে থেকে সত্যিই কোনো লাভ নেই। তাই এইবার সাহায্যের জন্য আমার অন্য কাউকে দরকার নেই। আদ্রিতার ব্যাপারটা হোক বা ধারা পরিবারের ব্যাপার, দুটোই আমি নিজের মতো করে সামলে নেব। কথাটা দৃঢ় গলায় বলেই নীল উঠে বেরিয়ে গেল। মল্লিক পরিবারের ব্যাপারটা মিটিয়ে আর আদ্রিতাকে সারা শহরে খুঁজতে খুঁজতে নীল বুঝতেই পারেনি কখন সকাল হয়ে গেছে। ক্যাম্পিং ইভেন্ট থেকে যখন ও বেরোচ্ছিল তখন বেলা 11টা বাজে। সন্ধে 6টা বাজতে তখনও 7 ঘন্টা বাকি। তাই আগে নীল হাসপাতালে যাবে ভাবল। নীলের বাবা হীরেন রায় চৌধুরী এর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। তালুকদার পরিবারের লোকেরা ওনাকে আবার দুর্গাপুরে ফেরত নিয়ে গিয়েছিল, কিন্তু অর্জুন তখন হসপিটালে ছিল। অর্জুন নীলের খুব কাছের হওয়ায় ওর মনে হয়েছিল হাসপাতালে একবার অর্জুনকে ওর দেখতে যাওয়াই উচিত, না গেলে ওরই খারাপ লাগতো। কেবিনে বসে নিখিল অর্জুনের জন্য আপেল কাটছিল। এই সময় নীল এসে ঢুকতেই ও ধরফড় করে উঠে দাঁড়িয়ে বলল, নীল স্যার, আপনি? অর্জুনও কষ্ট করে বেড থেকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু নীল দ্রুত হাত দেখিয়ে ওকে থামালো।
আশ্বস্ত হয়ে অর্জুন আবার যেমন শুয়েছিল তেমনি ভাবে বিছানায় গা এলিয়ে দিল। নীল এগিয়ে এসে নিখিলকে বলল, তুমি খানিকক্ষণের জন্য একটু বাইরে যাও প্লিজ, আমার অর্জুনের সঙ্গে একান্তে কিছু কথা বলার আছে। নীল গম্ভীর মুখে কথাগুলো বলায় অর্জুন দ্রুত ঠিক আছে বলেই সাথে সাথে একবার নিখিলকে দেখে নিয়ে বিনা প্রশ্নে বেরিয়ে চলে গেল। বাইরে গিয়ে কেবিনের দরজাটাও বাইরে থেকে বন্ধ করে দিল। এদিকে নীলকে দেখে বালিশে গাটা এলিয়ে দিয়ে খানিক কনফিউজড মুখে অর্জুন জিজ্ঞেস করলো, কিছু বলবেন নীল স্যার? অর্জুনের চোখ মুখ দেখে মনে হচ্ছিল বুঝতেই পারছে না আসলে হচ্ছেটা কি। নীল এবার অর্জুনের সামনের চেয়ারটায় বসে শান্ত গলায় ক্যাজুয়ালি ওকে জিজ্ঞেস করলো, ফর্মালিটি করার দরকার নেই, এই মুহূর্তে ঘরে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। তুমি কি এবার আমাকে বলতে পারবে তোমার চোটটা লাগলো কি করে? কথাটা বলে অর্জুনকে এক গ্লাস জলও এগিয়ে দিল, কিন্তু অর্জুন কোনো উত্তর দিচ্ছিল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে গোঁজ হয়ে বসেছিল। মনে হচ্ছিল চুপ করে থাকার একটা জেদ চেপে গেছে ওর মধ্যে। এক মুহূর্ত থমকে থেকে নীলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো জলটা খেয়ে নিল ও। নীল ওর হাত থেকে খালি গ্লাসটা নিয়ে বেডের নিচে রেখে আবারও জিজ্ঞেস করলো, বলো কে মেরেছিল তোমায়? কুশল বরাট? এটা শুনে চমকে অর্জুন নীলের দিকে মুখ তুলে তাকালো। নীল সেটা দেখে বলল, তোমাকে চমকে উঠতে দেখে এবার মনে হচ্ছে আমার গেজটা ভুল নয়, তাই তো? অর্জুন স্তম্ভিত মুখে বলল, কিন্তু নীল স্যার, আপনি এটা কি করে বুঝলেন? আসলে যবে থেকে ঘটনাটা ঘটেছে আর অর্জুনের জ্ঞান ফিরেছে তবে থেকে অর্জুন নিজেও ব্যাপারটা যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারছিল না। অদ্ভুত আচরণ করছিল, অস্থির হয়েছিল। তাই অন্য কাউকেও কথাটা ঠিক বলতে পারছিল না, কারণ কুশল সবসময় অর্জুনকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছে। অর্জুন ভাবতেও পারেনি কুশল কখনো ওকে মারতে চাইতে পারে। নীল এবার শান্ত গলায় বলল, তোমার ব্যাপারটা আন্দাজ করা আমার পক্ষে খুব একটা কঠিন ছিল না। চ্যাটার্জি পরিবারের সঙ্গে আমি আগেই লড়াই করেছি। কল্লোল চ্যাটার্জিকে আমি এতটাই মেরেছি যে ও প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু তাও ও বারবার বলেছে যে এই ব্যাপারটার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। কেউ মরার আগে নিশ্চয়ই মিথ্যে বলবে না। একটু থমকে থেকে নীল আবার বলল, আর তোমার ঘটনাটার পর আমি কিছু কাজে কলকাতার বাইরে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে যা কিছু হয়েছে আমি সব শুনেছি আর খুব অবাকও হয়েছি। আর সবচেয়ে বেশি অবাক এটাই হয়েছি যে শুরু থেকে শেষ অবধি কুশল এটা নিয়ে একটা কথাও বলেনি। শুনে অর্জুন বিস্ফারিত চোখে নীলকে দেখতে লাগলো। ওর মুখ দিয়ে কথা সরছিল না। নীল আবারও বলল, আরেকটা ব্যাপার, যবে থেকে তোমার জ্ঞান ফিরেছে তোমার আচরণও খুব অদ্ভুত হয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল খুব কাছের কেউ তোমাকে একটা বড় ধাক্কা দিয়েছে। এটা নিয়ে ভেবে তুমি নিজেকে আর কষ্ট দিতে চাইছিলে না, তাই সত্যিটা থেকে দৌড়ে পালিয়ে বাঁচতে চাইছিলে। এখানে তোমার কাছে পৃথা আর নিখিল ছিল, কিন্তু কুশল নয়। তাই সবার আগে আমার ওর কথাটাই মনে হলো। এটা বলেই নীল অর্জুনের কাছে এসে জিজ্ঞেস করলো, এবার সবটা খুলে বলো, তোমাদের মধ্যে ঠিক কি ঝামেলা হয়েছিল? নীলের গলাটা শান্ত হলেও মনে মনেও ভীষণই অস্থির হয়ে উঠেছিল। ওর মনটা সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল করছিল টেনশনে। ওর আন্দাজ ঠিক হলেও কোথায় গিয়ে ও ভাবতে পারছিল না কুশল এরকম কাজ করতে পারে। সবটায় নীলও জোর ধাক্কা খেয়েছিল। এদিকে অর্জুন কম্বলটা খামচে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আসলে কিছুই হয়নি। আমার উপর যে অ্যাটাক করেছিল সে কুশলের সঙ্গে সম্পর্কিত হলেও কুশল ছিল না। আমার উপর আসলে আখতার আলী আর ওর লোকেরা হামলা করেছিল। শুনে নীল চমকে উঠে বলল, আখতার আলী? বাইরে বিদ্যুৎ চমকে উঠে একটা তীক্ষ্ণ রশ্মি নীলের মুখে এসে পড়লেও এই উজ্জ্বল পরিষ্কার সত্যি কথাটা নীল হজম করতে পারছিল না। হতভম্ব মুখে বলল, মানে আখতার আলী বেঁচে আছে? কলকাতা শহরে আছে? অর্জুন থমকে বলল, সেটা আমি জানি না। একটু সময় নিয়ে আজ নীলকে সমস্ত কথাটা খুলে বলল অর্জুন। জানালো যে কুশলের সঙ্গে দেখা হওয়ার পর ওর সঙ্গে আখতার আলী দেখা করতে এসেছিল। সে অর্জুনকে না তো কিছু জিজ্ঞেস করেছিল না ওর সঙ্গে কোনো কথা বলেছিল। সেদিন ঠিক কি কি হয়েছিল এটা নিয়ে নীল অর্জুনের সঙ্গে আধ ঘন্টা ধরে কথা বলল। তারপর নিখিলকে ভেতরে ডেকে পাঠালো। নিখিল দরজার বাইরেই দাঁড়িয়েছিল। নীল ডেকে ভেতরে নিয়ে এলো। এদিকে অর্জুন কাঁপা গলায় নীলকে বলল, মিস্টার নীল, এই ব্যাপারে আখতার আলীর বিশেষ কিছু করার ছিল না। উনি তো সেটাই করবেন যা ওনার মালিক ওনাকে করতে বলবে। উনি আমার গায়ে হাত দেননি, তাই আপনি প্লিজ ওনার ক্ষতি করবেন না। অর্জুনের সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও ও আখতার আলীর ভালোর কথাই ভাবছিল। এটাতে নীল আরোই স্পষ্টভাবে বুঝল যে যা কিছু হয়েছে সেই ক্ষতর যন্ত্রণা এখনো অর্জুনকে কুরে কুরে খাচ্ছে। তাই শান্ত গলায় মাথা নেড়ে নীল বলল, বেশ, আমি কথা দিলাম ক্ষতি করব না। এই বলেই চুপচাপ নীল হাসপাতাল থেকে বেরিয়ে গেল। অন্যদিকে হোটেল স্টারে কুশল বরাটের মুড অত্যন্ত বিগড়ে ছিল। ভগবান জানে কি একটা খবর শুনে রাগেও ফুঁসে যাচ্ছিল ক্রমাগত। শয়তান কোথাকার, আমাকে ধোকা দেবে ও, এত ক্ষমতা ওর! বলতে বলতে কুশল জোরে টেবিলের উপর একটা চাপড় মারল। এমন সময় একটা লোক কুশলের সামনে দাঁড়িয়ে খবরটা জানিয়ে বলল, বস, লেটেস্ট খবর হলো এটাই যে আমরা যতগুলো লোকের ব্যবস্থা করেছিলাম তারা সবাই মরে গেছে। কুশল টেন্সড মুখে জিজ্ঞেস করল, নীল কি এই ব্যাপারে কিছু জানে? লোকটা খানিক দ্বিধা নিয়ে বলল, আসলে 2 ঘন্টা আগে মিস্টার নীল হাসপাতালে গিয়েছিলেন।
তবে আমার মনে হয় না মিস্টার অর্জুন আমাদের ব্যাপারে ওনাকে কিছু বলবেন। আসলে যখন থেকে ওনার জ্ঞান ফিরেছে উনি একেবারে শান্ত হয়ে গেছেন। আমাদের ব্যাপারে কারোর কাছে মুখ অবধি খোলেননি। কুশল রাগে ফুঁসে উঠে বলল, সেটা তোমার মনে হচ্ছে কারণ তুমি ওকে চেনো না। ওহ! কথাটা শেষ করার আগেই ওর অফিসের দরজাটা দুম করে খুলে নীল ভেতরে ঢুকে এলো। দুহাত পকেটে রেখে শান্ত কঠিন মুখে কুশলের সামনে এসে দাঁড়ালো। নীল বলেই হকচকিয়ে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কুশল। নীল শান্ত মুখে আর চোখে ওর সামনে দাঁড়ানো লোকটাকে একবার দেখে নিয়ে কুশলকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কুশল, ব্যস্ত নোস তো? কুশল সাথে সাথে মাথা নেড়ে বলল, না না, একদমই না, বলেই নিজের লোককে বাইরে যেতে ইশারা করলো। নীলকে সোফায় বসতে বলে ওর জন্য একটা দামি সিগার জ্বালালো কুশল আর বলল, আমি তো এটাই ভাবছিলাম যে হঠাৎ করে তুই এখানে চলে এলি, কিছু হয়েছে নাকি? নীল শান্ত মুখে সোফায় বসে সামনের কফি টেবিলে আঁকা নকশাগুলো এক দৃষ্টিতে দেখতে লাগলো। আজ প্রথম কুশলের সঙ্গে ওর এইভাবে দেখার কথা হচ্ছে। ব্যাপারটা নীলের কাছেও যথেষ্ট অদ্ভুত ছিল। নীল এখানে ঠিক কি উদ্দেশ্যে এসেছে? কুশলের সঙ্গে কি অর্জুনের ব্যাপারে কোনো কথা বলবে নীল? কুশলের হাবভাব দেখে ওর কোনো গোপন অপরাধের কথা বুঝে ফেলবে? কুশল কি নিজের ভুল স্বীকার করবে? আখতার আলীর ব্যাপারে কুশল কি জবাবদিহি করবে নীলকে?